আবারও আমন্ত্রণ ২১শে বিজনেসে, সঙ্গে আছি তাসমিয়া তারিন। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য সক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসি স্টুডিওতে আছেন নাসির ইমন এবং সিসি স্টুডিওতে আছেন নুসরাত খান। আমরা সেখানকার সর্বশেষ খবর জানতে এখন চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ তারিন আপনাকে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসটি আজ এবং দিনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩ ঘন্টার মতো লেনদেন অতিক্রান্ত হয়েছে এবং ১ ঘন্টার মতো লেনদেনের বাকি থাকলেও এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটাই পজিটিভ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার। কিন্তু দিনের শুরুটা যেভাবে বেশ খানিকটা পয়েন্ট বেড়ে হয়েছিল তা অনেকটাই কমে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিনের শুরুতে প্রধান ইন্ডেক্সটা অনেকটাই অর্থাৎ ২২ পয়েন্ট পজিটিভ থাকতে দেখা গিয়েছিল, কিন্তু ৩ ঘন্টা পর এসে এই মুহূর্তে ৪ পয়েন্ট পজিটিভ থেকে এটি অবস্থান করছে ৪,০৯৮ পয়েন্টে। এছাড়াও 30 ইন্ডেক্সটি যথারীতি কিছুটা নেগেটিভ রয়েছে, 0.04 পয়েন্টের মতো নেগেটিভ থেকে এটি অবস্থান করছে ১,৫৫৮ পয়েন্টে এবং সর্বমোট টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে ২২৩ কোটি ১৩ লক্ষ টাকার কিছুটা বেশি। এবং যথারীতি অধিকাংশ প্রতিষ্ঠানও কিন্তু অনেকটাই দর হারিয়ে লেনদেন হচ্ছে। প্রায় ১৫৬টি প্রতিষ্ঠান এই মুহূর্তে দর হারিয়েছে, সেখানে দর বেড়েছে ১০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিকে ১ ঘন্টা বাকি থাকলেও টপ রেটের তালিকায় যথারীতি দিনের শুরু থেকে এখন পর্যন্ত বিএসআরএম স্টিল সর্বপ্রথম অবস্থান রয়েছে, ইউনাইটেড পাওয়ার দ্বিতীয় অবস্থানে, ব্র্যাক ব্যাংক এবং এমজিএলপিডি রয়েছে টপ রেটের তালিকায় তৃতীয় এবং চতুর্থ অবস্থানে। আমরা সকলেই জানি যে আজ বিএসআরএম স্টিলস দিন আজ উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে এবং দিনের শুরু থেকেই বেশ খানিকটা দর বেড়ে লেনদেন হচ্ছে। প্রায় এই মুহূর্তে ৭৬ টাকা ৬০ পয়সা দরে এই প্রতিষ্ঠানটির লেনদেন সংঘটিত হচ্ছে। এছাড়াও ইউনাইটেড পাওয়ার ১৭৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে। এছাড়াও ব্র্যাক ব্যাংক ৩১ টাকা ৩০ পয়সা দরে এবং এমজিএলপিডি ১২৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারে। এছাড়াও টপ গেইনারের তালিকায় বিএসআরএম স্টিল রয়েছে সর্বপ্রথম অবস্থানে, আরএন স্পিনিং রয়েছে দ্বিতীয় অবস্থানে, জিমিনি সি ফুড এবং প্রভাতী ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে টপ গেইনারের তালিকা। এবং টপ লুজারের তালিকায় এই মুহূর্তে সর্বপ্রথম অবস্থান রয়েছে সমতল লেদার, রহিমা ফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে, পদ্মা লাইফ এবং চতুর্থ অবস্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। এছাড়াও ৩ ঘন্টা পর সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ব্যাংকিং খাতে দর বেড়েছে ১৭টি, সেখানে দর হারিয়েছে ৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি প্রতিষ্ঠানের। জ্বালানি খাতে দর বেড়েছে ৮টি, দর হারিয়েছে ৬০টি, অর্থাৎ একটি মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জ্বালানি খাতে, প্রকৌশল খাতে দর বেড়েছে ৬০টি, সেখানে দর হারিয়েছে ১৭টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে ৩টি। ওষুধ খাতে দর বেড়েছে ৬টি, দর হারিয়েছে ২০টি এবং অপরিবর্তিত রয়েছে ১টি প্রতিষ্ঠান। বস্ত্র খাতে দর বেড়েছে ১০টি, দর হারিয়েছে ২২টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অর্থাৎ সর্বোপরি ৩ ঘন্টা পর বেশ খানিকটাই পজিটিভ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের 3 ঘন্টা পরের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছে সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছে নুসরাত খান। নাসির ইমন, আপনাকে ধন্যবাদ। টানা একটি পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেনে দিনের শুরু থেকেই। ঠিক এই মুহূর্তে যেসব প্রতিষ্ঠানগুলো লেনদেনে শীর্ষে আছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে বিএসআরএম লিমিটেড, দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইটেড পাওয়ার, তৃতীয় অবস্থানে আছে ইন্টারন্যাশনাল লিজিং এবং চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। প্রথম অবস্থানে থাকা বিএসআরএম লিমিটেডের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৮ কোটি টাকার বেশি এবং এর প্রতিটি শেয়ার ৭৬ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৫ কোটি টাকার বেশি এবং এর প্রতিটি শেয়ার ১৭২ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এর লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৫ কোটি টাকার বেশি এবং এর প্রতিটি শেয়ার ১২ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে। এছাড়া টপ গেইনার্সের তালিকায় শতাংশের দিক থেকে প্রথম অবস্থানে আছে বিডি ওয়েল্ডিং, দ্বিতীয় অবস্থানে আছে ইমাম বাটন, তৃতীয় অবস্থানে আছে এইচআর টেক্সটাইল এবং চতুর্থ অবস্থানে আছে প্রভাতী ইন্স্যুরেন্স। প্রথম অবস্থানে থাকা বিডি ওয়েল্ডিং এর প্রতিটি শেয়ার ১৫ টাকা ৭০ পয়সা লেনদেন হচ্ছে, দর বেড়েছে ৯.০২%। দ্বিতীয় অবস্থানে থাকা ইমাম বাটনের প্রতিটি শেয়ার ৯ টাকায় লেনদেন হচ্ছে, দর বেড়েছে ৮.৪৮%। তৃতীয় অবস্থানে থাকা এইচআর টেক্সটাইলের প্রতিটি শেয়ার ১৯ টাকা ৫০ পয়সা লেনদেন হচ্ছে, দর বেড়েছে ৮.৩৩%। এছাড়া টপ লুজার্সের তালিকায় শতাংশের দিক থেকে প্রথম অবস্থানে আছে প্রাইম লাইফ, দ্বিতীয় অবস্থানে আছে বিজিআইসি, তৃতীয় অবস্থানে আছে পপুলার লাইফ এবং চতুর্থ অবস্থানে আছে প্রিমিয়ার লিজিং। প্রথম অবস্থানে থাকা প্রাইম লাইফের প্রতিটি শেয়ার ৪০ টাকা ৫০ পয়সা লেনদেন হচ্ছে, দর হারিয়েছে ১০%। দ্বিতীয় অবস্থানে থাকা বিজিআইসির প্রতিটি শেয়ার ১২ টাকা ৯০ পয়সা লেনদেন হচ্ছে, দর হারিয়েছে ৯.৭৯%। তৃতীয় অবস্থানে থাকা পপুলার লাইফের প্রতিটি শেয়ার ১০০ টাকায় লেনদেন হচ্ছে, দর হারিয়েছে ৯.০৯%। এছাড়া ঠিক এই মুহূর্তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬২টির, দর হারিয়েছে ১০২টির এবং অপরিবর্তিত অবস্থায় আছে ২৪টি প্রতিষ্ঠানের দর। লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে ৩১ কোটি টাকার বেশি। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন ফিরে যাচ্ছে ২১এর মেন স্টুডিওতে। নুসরাত ও ইমন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।
দর্শক, এখন রয়েছে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মেডিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তারিকুল ইসলাম। আপনাকে স্বাগত 21 বিজনেসে। আপনাকে ধন্যবাদ। জি, প্রথমেই ওষুধ শিল্প খাতে সার্বিক অবস্থা আমাদের দেশে কেমন রয়েছে বিষয়ে জানতে চাচ্ছি। ওষুধ শিল্প খাতে আমাদের দেশের অবস্থা এখন অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। আচ্ছা, ওষুধ বলতে আমরা ওষুধ অনেক অনেক রকমের আছে। যেমন আমরা রিপ্রেজেন্ট করি ফার্মাসিউটিক্যাল সেক্টর, এছাড়াও আরো অনেক রকমের ওষুধ আছে। তো আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমাদের দেশে 267টি কোম্পানি এই মুহূর্তে আছে। এছাড়া অন্যান্য যে সেক্টরগুলো আছে তার মধ্যে ইউনানি আমাদের দেশে 266টি কোম্পানি আছে। আচ্ছা, আর আয়ুর্বেদিক কোম্পানি আছে 204টি। এছাড়াও হোমিওপ্যাথি বায়োকেমিক কোম্পানি 79টা আছে। এছাড়াও আরেকটা সেক্টর, সেটা হলো হার্বাল সেক্টর। হার্বাল কোম্পানিও আছে আমাদের 25টি। আচ্ছা, এই মোট 841টি কোম্পানি আছে। এর মধ্যে আমাদের সেক্টরে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে, এবং আমরাই মেইনলি রিপ্রেজেন্ট করি ওষুধ সেক্টরকে এই খাতটা। জি, এই 267টি কোম্পানি। আচ্ছা, এই ফার্মাসিউটিক্যালস খাত নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই ফার্মাসিউটিক্যালস খাতের এখন সার্বিক অবস্থা কেমন রয়েছে? এখন আমরা কতখানি রপ্তানি করতে পারছি বাইরের দেশগুলোতে? ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমাদের রপ্তানি এই মুহূর্তে আমরা বিশ্বে 87টা দেশে, বিশেষ করে এশিয়া মহাদেশে 30টা কান্ট্রিতে, আচ্ছা, দেন আফ্রিকান কন্টিনেন্টে 22টা কান্ট্রিতে, সাউথ আমেরিকাতে 12টা কান্ট্রিতে, ইউরোপ মহাদেশে 13টা কান্ট্রিতে, অস্ট্রেলিয়া ওশেনিয়াতে 8টা কান্ট্রিতে, আর নর্থ আমেরিকাতে 2টো কান্ট্রিতে, এই 87টা কান্ট্রিতে আমাদের ওষুধের এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা, এবং এর গ্রোথ খুবই ভালো। তবে একটা জিনিস হলো, অন্য কিছুর এক্সপোর্ট আর ওষুধের এক্সপোর্ট এটা অনেক ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্সটা কেন? কারণ হলো, অন্য যে কোনো একটা সেক্টরে আপনার পারচেজার যদি পছন্দ করে, সাথে সাথে সে একটা এলসি খুলে দিতে পারে। ওষুধ সেটা সম্ভব না, কারণ ওষুধে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর ফর্মালিটিজ অনেক, এবং এই রেজিস্ট্রেশন ফর্মালিটিজে আপনার 1 বছর থেকে 3 বছর লেগে যেতে পারে, সময় সাপেক্ষ রেজিস্ট্রেশনটা। এবং এই রেজিস্ট্রেশন হওয়ার পরেই ইম্পোর্ট অথবা এক্সপোর্ট, মানে আমাদের দেশের এক্সপোর্ট হলে অন্য দেশের ইম্পোর্ট, এই ফর্মালিটিস তখন মাত্র শুরু হয়। আচ্ছা, আমাদের অনেকগুলো কোম্পানি এখন এক্সপোর্টের ইন প্রসেসে আছে। এইগুলো কমপ্লিট হতে থাকবে এবং আমাদের এক্সপোর্ট সাংঘাতিকভাবে বাড়তে থাকবে। আচ্ছা, এই যে আমাদের এক্সপোর্ট এখন 87টা কান্ট্রিতে হচ্ছে বললেন, এক্ষেত্রে কি মানে বেসিক্যালি বেশ কয়েকটি কোম্পানিকে এক্ষেত্রে এক্সপোর্টটা করছে, নাকি এই যে অনেকগুলো কোম্পানি আমাদের ফার্মাসিউটিক্যালস আছে, 30টা কোম্পানি এক্সপোর্ট করছে? এক্সপোর্ট 30টার বেশি হবে। এক্স্যাক্টলি আপনাকে সবগুলোর নাম কোয়ান্টিটি বলতে পারবো না, বাট 500 কোটি ক্রস করেছে। আচ্ছা, তো এটা হলে এটা অতি অল্প সময়ের মধ্যে, কারণ রেজিস্ট্রেশন গুলো হয়ে গেলে, আমাদের এফডিএ অ্যাপ্রুভাল পেয়েছে কয়েকটা কোম্পানি, অল্প সময়ের মধ্যে আরো কিছু কোম্পানি পেয়ে যাবে। এবং এটা পেয়ে গেলে ধরেন আমেরিকাতে একটা কোম্পানি হয়তো 1টা 2টো 3টা 5টা প্রোডাক্টের যদি রেজিস্ট্রেশন হয়, তাদের যে টার্নওভার হবে সেটা আমার দেশের টোটাল টার্নওভারের সমান হয়ে যেতে পারে।
আচ্ছা আচ্ছা তাই এটা ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে ফার্মাসিউটিক্যালস খাত নিয়ে আরো আলোচনা করব। Okay. দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সম্মুখে ডাকে বিশাল আকাশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় জন, আমাদের পণ্য, আমাদের পল্টন। এই আস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাই 10টি নির্দিষ্ট পয়েন্টে ISO 7371 স্ট্যান্ডার্ড থার্মোকাপল দ্বারা পরীক্ষা করে তৈরি হয় ওয়ালটন ফ্রিজ। ওয়ালটন, আমাদের পণ্য। লাক্স নিবেদিত দুপুরের ধারাবাহিক নাটক আমার সাউন্ড তো কানে চিপে দিয়ে ঢুকে নেবে। আপনার ফার্স্ট সাউন্ড একেবারে কানের চিপেতে স্লিপ কেটে চলে গেছে। জিন্না পড়ে আমি তোমার বিয়ে করিনি, বাপে দিছে। কলিমা পড়ো নাকি? পড়ছি, ভুলে গেছি। বুঝছি, গাড়িটা আমার রাখলেই উঠুন না। আরে আরে করতেছেন কি? এ চোখে যা কিছু দেখি তা কিছু অমর হয়। তুমি কি অমর হবে? আমার ঘরের পর আমি কি সাথে দেবো? আপনি যেটা ভালো মনে করেন করবেন। আমি আর আপনি একই ছবিতে হিরো হিরোইন হয়ে অ্যাক্টিং করতেছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যত। আমার মনে হয়েছে যে কথাটা শোনার আগে তোমার এখানে একবার আসা দরকার। দেখবেন আজ বাংলাদেশ সময় দুপুর 3টা 30 মিনিটে, নিউ ইয়র্ক সময় রাত 4টা 30 মিনিটে, UAE সময় দুপুর 1টা 30 মিনিটে। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মেডিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তারিকুল ইসলামের সঙ্গে। আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা ওষুধ শিল্প খাত নিয়ে আলোচনা করছিলাম এবং ফার্মাসিউটিক্যালস খাত নিয়ে আমরা শুনছিলাম যে আসলে কতখানি রপ্তানি হচ্ছে। একটা বিষয় নিয়ে আসতে চাই যে আমাদের দেশের বাজারে যে চাহিদা রয়েছে বিভিন্ন রকম ওষুধের, সেটা কি আমরা দেশের যেসব ওষুধ কোম্পানি রয়েছে সবটাই দেশের কোম্পানি দিয়ে পূরণ হয়, নাকি আমাদেরকে ওষুধ বাইরে থেকেও নিয়ে আসতে হয়? 98% ওষুধ আমাদের দেশ সরবরাহ করে। আচ্ছা, 2%-এর মতো এখন আসে। আচ্ছা আচ্ছা। যে আইটেমগুলো আসে সেগুলো আমাদের দেশে তৈরি শুরু হয়েছে, মনে করেন এন্টি ক্যান্সার ড্রাগ কিংবা ডায়াবেটিসের ইনসুলিন জাতীয় ওষুধ। তো এগুলো শুরু হয়েছে এবং আমি আশা করি অল্প সময়ের মধ্যে আমরা অলমোস্ট 100%-এই পৌঁছে যাব। আচ্ছা, আমাদের দেশে ওষুধ যে বানানো হয় সেগুলো র ম্যাটেরিয়াল কি বাইরে থেকে আসে? সবগুলোই কি আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয় নাকি আমাদের দেশে অ্যাভেলেবল? আমাদের দেশে এখন গোটা 6 কোম্পানি আছে যারা র ম্যাটেরিয়াল তৈরি করে। ওই আইটেমগুলো মোটামুটি আমাদের দেশ থেকেই সরবরাহ হয়। এছাড়া বাকি মেজরিটি আমাদেরকে ইম্পোর্ট নির্ভরশীল। আচ্ছা, আমাদেরকে বিভিন্ন দেশ থেকেই ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা। না, এক্ষেত্রে এইটার জন্য কি ওষুধের দাম বৃদ্ধি পায়? আমরা জানি যে ওষুধের দাম কিন্তু কিছুদিন ধরে বৃদ্ধি পাচ্ছে, এর পিছনে কি এটার কোনো কারণ রয়েছে? ঠিক তা না, কারণ ওষুধের দাম বৃদ্ধি আমাদের দেশে আসলে হচ্ছে না। আমাদের যে দাম বৃদ্ধি যেটা দেখছেন আপনারা, এটা এতটা বৃদ্ধি ঘটেনি। কারণ 1993 সনে বাংলাদেশে ওষুধের দাম নির্ধারিত হয় এবং তারপরে ওষুধের দাম 2014 পর্যন্ত বাড়েনি। আচ্ছা, এই 1993 সালে নির্ধারণে কি এখন পর্যন্ত রয়েছে? সেটা কিছু কিছু, কারণ আপনার ধরেন খরচ তো সবকিছু বেড়ে গেছে, কিন্তু তখন যে নিয়ম
প্রচলিত হয়েছিল যে একটা ওষুধের মার্কআপ হবে মাত্র 225% কিংবা 230%, সেই মার্কআপ গভর্নমেন্ট আজও চেঞ্জ করেনি। আচ্ছা আচ্ছা। এবং জানেন যে ওষুধে হোয়াইট কলার এমপ্লয়ি সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে মার্কআপ চেঞ্জ হওয়া উচিত ছিল এবং এটা সরকার করলে ভালো হবে। এবং এই কারণে আপনার এসেনশিয়াল ড্রাগ যেগুলো আছে সেগুলোর দাম অতটা আর বাড়তে পারেনি। এবং সে 93 সনে ডলারের মূল্য কত ছিল আর এখন ডলারের মূল্য কত, সেটা তুলনা করলে পরে ওষুধের দাম অনেক কমে গেছে। আচ্ছা, কিন্তু আমাদের দেশের ওষুধ আমরা শুনছিলাম যে আমাদের দেশের ওষুধ কিন্তু অনেক দেশে রপ্তানি হচ্ছে। এক্ষেত্রে আমাদের দেশের ওষুধের কোয়ালিটি যদি আমরা কম্পেয়ার করি একটা ডেভেলপ কান্ট্রির সাথে, যদি আমরা ধরি আমেরিকার সাথে তুলনা করি, এক্ষেত্রে কোয়ালিটির কি কোনো পার্থক্য রয়েছে একই ওষুধ যদি আমরা ধরি? জি, থ্যাংক ইউ। আমি এটা খুব সুন্দর বলছেন। ওষুধের কোয়ালিটি কে যদি আপনি আমেরিকার সঙ্গে বলেন কিংবা ইউরোপের সঙ্গে বলেন, কোয়ালিটিকে আমেরিকা ইউরোপের সঙ্গে না বলে আমরা যদি বলি যে ফার্মাকোপিয়া অনুযায়ী বাংলাদেশের ওষুধের মান কি, আমাদের দেশে আমরা ব্রিটিশ ফার্মাকোপিয়া এবং ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়াকে আমরা ফলো করি। আমেরিকাও তাই করে, ইউরোপও তাই করে। তো ফার্মাকোপিয়া স্পেসিফিকেশন ফলো করে যদি আমরা প্রত্যেকটা স্পেসিফিকেশনকে মান্য করে চলি এবং সেই অনুযায়ী রেজাল্ট পাই, আমেরিকাও তাই পায়, তাইলে দুটোরে কি ওষুধের মান সমতুল্য হয় না? আচ্ছা, এক্ষেত্রে মান একদম সমতুল্য আছে এটা ধরা যেতে পারে। জি, অবশ্যই। আচ্ছা, একটু আসি যে আমাদের দেশে কিন্তু অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, আপনি বলছিলেন, তো এক্ষেত্রে যারা ভোক্তা রয়েছে, যারা ওষুধ কিনবে, তারা কিভাবে বুঝবে যে কোন কোম্পানির ওষুধ ভালো বা কোনটা ভালো মানের ওষুধ তৈরি করে? এটা বোঝার কি কোনো উপায় রয়েছে? এটা তো বাংলাদেশে কোম্পানি কি ভালো ওষুধ তৈরি করছে? অবশ্যই, কারণ আমাদের দেশে রেগুলেটরি অথরিটি আছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সুপারিনটেন্ডেন্ট আছেন, তারা এই চেক করেন। এবং আমাদের দেশে দুটো ল্যাবরেটরি আছে যার মাধ্যমে তারা বিভিন্ন কোম্পানির ওষুধ বাজার থেকে তোলেন এবং আপনার ল্যাবরেটরিতে চেক করেন। এবং সেই চেক করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা মানসম্পন্ন পান। খুব কম, খুবই কম তারা সাবস্ট্যান্ডার্ড পান এবং এই ব্যাপারে তারা অতি শীঘ্রই করে নেন, তার অ্যাকশন নিয়ে নেন। এবং অনেকগুলো ওষুধ কোম্পানিকে তারা ইতিমধ্যে সাসপেন্ড করেছেন, ওষুধকে সাসপেন্ড করেন, তাদের কার্যকারিতা ভালো। এবং এটাতেই আপনি বাজারে যা ওষুধ আছে আপনি বুঝতে পারবেন যে সেগুলো কার্যকরী ওষুধই বাজারে আছে। আচ্ছা, এক ধরনের অভিযোগ রয়েছে যে যারা ডাক্তার আছেন তাদের কাছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, আমরা জানি যে বিভিন্ন কোম্পানি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়, তারা অনেক সময় যে তাদেরকে তাদের কোম্পানির ওষুধ লেখার জন্য প্রভাবিত করছেন এবং অনেক সময় বিভিন্ন রকম উপহার দিচ্ছেন এবং তার মাধ্যমে কিন্তু সেই কোম্পানির ওষুধ নির্দিষ্ট করে লেখা হচ্ছে। আপনি কি মনে করেন, এইটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা সারা বিশ্বে ওষুধের প্রমোশন করার জন্য কিছু লিগ্যাল ওয়ে আছে। যেমন মনে করেন যে লিটারেচার দেওয়া, প্যাড দেওয়া, ওষুধ স্যাম্পল দেওয়া, কিংবা ছোটখাটো কিছু উপহার যেমন কলম, এই জাতীয় কিছু উপহার দেয়া। এগুলোতে কোনো ত্রুটি আছে বলে আমার জানা নাই, তবে অন্য কিছু দেয়া সেটা ঠিক না। আচ্ছা, এই শিল্পের ক্ষেত্রে আমরা জানি যে একটা এপিআই পার্ক কিন্তু তৈরির একটা কথা রয়েছে বা তৈরি হচ্ছে। এই পার্কে আসলে কি অবস্থা রয়েছে এখন, কোন অবস্থায় রয়েছে এই পার্কটি? এটা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে বেসিক করছে, অর্গানাইজ হয়ে গেছে মোটামুটি। এটা ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে 37 কিলোমিটারে 200 একর নিয়ে পার্কটা অলরেডি অর্গানাইজ হয়েছে
এখন শেষের পথে হ্যান্ডওভার হবে। ওখানে 40টা র ম্যাটেরিয়ালের এপিআই, একটিভ ফার্মাসিউটিক্যাল ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট তৈরি হবে ওখানে। আচ্ছা। এবং অতি শীঘ্রই হ্যান্ডওভারের কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা জানি যে সামনে বাজেট আসছে, তো এই বাজেটে আপনি কি মনে করেন যে ফার্মাসিউটিক্যালস খাতের জন্য আলাদা করে কি থাকা উচিত, কি প্রত্যাশা রয়েছে এই খাতের জন্য? ফার্মাসিউটিক্যালে বিশেষ করে আমরা যারা এক্সপোর্ট করি কিংবা এক্সপোর্ট হয়, এই এক্সপোর্ট দেওয়ার জন্য অন্যান্য সবগুলো সেক্টরকে ইনসেনটিভ দেওয়া হয়। যদি ফার্মা সেক্টরের জন্য 10% ক্যাশ ইনসেনটিভ চালু রাখে, তাইলে ফার্মার এক্সপোর্টটা অনেকাংশে বেড়ে যাবে এবং দেশেরও হার্ড কারেন্সি আসবে, ভালো পরিমাণে আসবে। আর এই ফার্মা সেক্টর যদি প্রপার এক্সপোর্ট শুরু করতে পারে সুন্দর করে, তাইলে গার্মেন্টস সেক্টরের পরে এই ফার্মা সেক্টরই থাকবে। এমনও হতে পারে যে একসময় গার্মেন্টস সেক্টর ছাড়িয়ে যেতে পারে। আচ্ছা, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ওষুধ শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মেডিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তারিকুল ইসলাম। দর্শক, এবার নিচ্ছে আরো একটা বিরতি। বেলা 8টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসে আরো আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।